প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকাশ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের আজকে আমি যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা, বিশেষ করে 19 সালে আসা যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের খাতা কলমগুলো পাশে নিবে এবং পাশাপাশি তোমরা এই বোর্ডের অর্থাৎ দিনাজপুর 19, বরিশাল 19, কুমিল্লা 19 এবং রাজশাহী 2019 ও যশোর 2019 সালের প্রশ্নগুলোকে তোমরা কালেক্ট করো। তো প্রথমেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19-এর যে প্রশ্নটা আছে তোমরা সেটা সব অবশ্যই সামনে নাও, নিয়ে আমার কথাগুলোর সাথে আমি তোমাদের সেই অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি চেষ্টা করব একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারো এবং পরীক্ষায় আসলে তোমরা এই ধরনের যে সমস্যাই আসুক না কেন তোমরা যেন তা করতে পারো। আর ইতিমধ্যে আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপরে বেশ কিছু সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশনগুলো অবশ্যই তোমরা বাসায় ফলো করবে এবং ওইখানে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে ক টাইপের প্রশ্ন যেগুলো ছিল, খ টাইপের প্রশ্ন যেগুলো ছিল, গ এবং ঘ টাইপের যে প্রশ্নগুলো আমি আলাদা করে দিয়েছিলাম তোমাদের জন্য, সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা ভালোভাবে মেমোরাইজ করবে এবং ওই প্রশ্নগুলোই যদি তোমরা পড়তে পারো, বিভিন্ন বই থেকে তোমরা ওই বইগুলো প্রশ্নগুলোকে কালেক্ট করে সেই উত্তরগুলো কালেক্ট করে অবশ্যই একটা নোট করে ফেললে খুবই ভালো হয় তোমাদের জন্য। পরবর্তী তোমার পরীক্ষার সময় শুধু ওই নোটটা বা তোমার নিজের তৈরি করা নোটটা যদি ভালো করে দেখো, খুব সহজেই একটা অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। আর যেহেতু বলা যাচ্ছে না যে পরীক্ষার কি হবে না হবে, তারপরে তোমাদেরকে অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে করে এই পরীক্ষা যখনই হোক না কেন আমরা যেন পরীক্ষায় ভালো করতে পারি, সেরকম একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ওকে, তো প্রথমে আমরা চলো শুরু করি। দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটা হয়েছিল 2019 সালে, সেই প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তোমরা একটু মনোযোগ দাও, যাতে করে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে, প্রথমে আমি একটু তোমাদের উল্লেখ করে দিচ্ছি। সেটা হচ্ছে 90 কেজি ভরের চিনির বস্তা নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্র মামুনের মনে অনেক প্রশ্নের উদয় হলো। জাতিসংঘ ভবিষ্যতে সে নাসার বিজ্ঞানী হতে চায়। এখানে একটা কথা বলা হয়েছে যে 90 কেজি ভরে, তোমরা আগে উদ্দীপকটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, যে 90 কেজি ভরের চিনির বস্তা, তার মানে একটা চিনির বস্তা ছিল যার ওয়েট ছিল 90 কেজি। আর একজন স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট, মামুন নামের একজন স্টুডেন্ট, তার মনে অনেক ধরনের প্রশ্নের উদয় হলো। 90 কেজি ভরের এই চিনির বস্তাটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হলো তার মনে। সে নাসার বিজ্ঞানী হতে চায়। আসলে এরকম ট্যালেন্ট তোমাদের মধ্যেও আছে, তোমরাও এরকম চিন্তাভাবনা হয়তো বা করে থাকবে বা করেছো বা করবে ভবিষ্যতে। তো এখান থেকে যে প্রশ্নটা হয়েছে, প্রশ্নটা দেখো, গয়ে যে প্রশ্নটা হয়েছে অর্থাৎ ম্যাথের মানে গণিতের যে অংশটা, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। যে উদ্দীপকে পদার্থ চাঁদে নিয়ে গেলে তার ওজন আহ, কত হবে নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে একটু প্রথমেই বলে নিচ্ছি যে আমরা যেটা জানি যে চাঁদে কোনো কিছুর, দেখো পৃথিবীতে আমরা কি সাধারণত জি এর যে আদর্শ মান রয়েছে সেটা একটু আগে আমরা একটু মেমোরাইজ করি। জি এর আদর্শ মানটা কত শিখেছি আমরা? 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা শিখেছি হচ্ছে জি এর আদর্শ মান, যেটা পৃথিবীতে আমরা বিভিন্ন হিসাব করার ক্ষেত্রে এই মানটাকে ধরে থাকি। এই জি এর মানটা চাঁদে গেলে, এটা হচ্ছে পৃথিবীতে, এটা হচ্ছে পৃথিবীতে, আর এটাই যদি ওই বস্তুটাকে যদি আমরা চাঁদে নিয়ে যাই, সেক্ষেত্রে অভিকর্ষ স্তরণের মানটা, চাঁদেরটাকে আমরা জি ড্যাশ বলি, চাঁদে জি এর মানটা হবে কত? পৃথিবীতে যে মানটা আছে তার 6 ভাগের, মানে এরকম হবে, তার 6 ভাগের 1 ভাগ। বিষয়টা একটু খেয়াল করো তোমরা, এককটা এটাই হবে। তার মানে পৃথিবীতে কোনো একটা বস্তুর আমরা স্বাভাবিক যে অভিকর্ষ ত্বরণটা হিসাব করি সেটা হচ্ছে 9.8, কিন্তু চাঁদে গেলে সেটার পরিমাণটা একটু কমে যাবে। সেটা কতটুকু হবে? যে 9 দশমিক, সরি 6 নয়, এটা হচ্ছে 8, 9.8-এর 6 ভাগের 1 ভাগ হবে চাঁদে নিয়ে গেলে। তার মানে ওই জায়গায় গেলে বস্তুটার ওজন কিছুটা হ্রাস পাবে, অভিকর্ষ ত্বরণটা কমে যাওয়ার কারণে তার ওজন কিছুটা হ্রাস পাবে। আচ্ছা, আরও একটা সূত্র, যে আমি সূত্রগুলো একটু মেমোরাইজ করে দিচ্ছি তোমাদের জন্য, একটু মনে করা দিচ্ছি যাতে করে তোমরা ইজিলি সেটা বুঝতে পারো। দেখো, আমরা ওজনকে সাধারণত আমরা ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছিলাম, ডাব্লিউ দিয়ে প্রকাশ করেছিলাম। ডাব্লিউ সমান সমান আমরা লিখেছি ভর গুণন অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে ওজন। আর ওজনের এককটাকে আমরা কি বলেছিলাম? নিউটন। এটা অবশ্য তোমাদের অবশ্যই মনে আছে, নিউটন। তার প্রথমে আগে আমরা সেই সূত্রগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। দেখো তাহলে, এই যে ওজনটা দেখো আসলে নির্ভর করছে জি এর উপরে। দেখো, কোনো একটা বস্তুকে আমরা যেখানে নিয়ে যাই না কেন,
তোমরা পড়েছো যে একটা বস্তুর ভর কিন্তু ফিক্সড করা থাকবে, অর্থাৎ ওই বস্তু ফিক্সড মানে ওটা পৃথিবীতেও যা হবে চাঁদে নিয়ে গেলেও ঠিক তাই হবে, ভরের কোনো পরিবর্তন হবে না, ভর একটা অপরিবর্তনীয় রাশি বা একটা ধ্রুব রাশি। তাহলে দেখো এই ওজনটার ক্ষেত্রে এই এমটা যদি ধ্রুব হয়, অর্থাৎ এটা যদি সবসময় যা আছে তাই থাকে বস্তুটার জন্য, তাহলে এই জি এর আবার দেখো জি এর উপর অর্থাৎ ওজন বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। ওকে, তার মানে যেহেতু পৃথিবীতে জি এর মান সব জায়গায় সমান নয়, সেহেতু এই বস্তুটার ওজনটা আসলে এই জি এর উপর নির্ভর করবে। সেখানে বস্তুটাকে আমরা কোথায় রেখেছি, চাঁদে রেখেছি বা দক্ষিণ মেরুতে রেখেছি বা তোমার বিষুবীয় অঞ্চলে রেখেছি, সেটা নির্ভর করবে তার উপর নির্ভর করে জি এর মানটা নির্ধারণ করা হয়। আর এই কারণেই আসলে পৃথিবীতে সব জায়গায় আসলে বস্তুর ওজন সমান হয় না, বিষুবীয় অঞ্চলে এক রকমের হবে, আবার মেরু অঞ্চলে এক রকমের হবে। তাহলে আদর্শ মান হিসেবে ধরি আমরা এটা। আর মেরু অঞ্চলে যে মানটা আমরা চিন্তা করি, মেরু অঞ্চলে জি এর মানটা হয় 9.83, আর বিষুবীয় অঞ্চলে 83, আর বিষুবীয় অঞ্চলে যেটা হয় সেটা আমরা জানি 9.78 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে, আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই জিনিসগুলো বারবারই আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। তো এবার চলো আমরা অঙ্কটাতে চলে যাই, অঙ্কটা দেখি কিভাবে করতে হবে। তাহলে আমাকে যেটা বলা হলো প্রশ্নে বলা হয়েছে যে আহ, উদ্দীপকে পদার্থ চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে। তো তোমরা প্রথমেই দেখবে যে উদ্দীপকে আসলে কি কি তথ্য বা কি কি ডাটা দেওয়া আছে। তার প্রথমে তোমরা ডান পাশে লিখে নিবে দেওয়া আছে, বা এখানে যেটা ইচ্ছে লিখতে পারো, তোমরা দেওয়া আছে লিখতে পারো বা এখানেও লিখতে পারো। এখানে আমাদের কি বলেছে, কি সম্বন্ধে বলেছে, উদ্দীপকে পদার্থ চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে। তাহলে বস্তুর বা বস্তার যে একটা ভর ছিল, চিনির বস্তার ভরটা আমরা লিখব। বস্তার ভর এম সমান দেওয়া ছিল 90 কেজি, 90 কেজি। আর আমরা দেখো এই জায়গায় বলেছি কি চাঁদে নিয়ে গেলে তার ওজন কত হবে। তাহলে আমরা কি জানি, একটু আগে আমরা দেখলাম যে চাঁদে জি এর মানটা আমরা বের করব। চাঁদে পৃথিবীতে যদি 9.8 আমরা চিন্তা করি, তাহলে চাঁদে সেটা হবে কি 9.8-এর 6/1 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই দুটো তথ্য এখানে লিখে রাখবো এবং এখানে আমরা লিখবো যে আমরা জানি আমরা কি জানি, ওজন ডাব্লিউ ইকুয়াল এম জি সমান, এম এর মানটা এখন বসিয়ে দাও, এম এর মান হচ্ছে 90, আর জি এর মানটা কি হবে তোমরা এখানে বসিয়ে দাও। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে কি দাঁড়ায় দেখো। এখানে দেখো প্রথমে ক্যালকুলেটর, অনেকেই আবার ক্যালকুলেটরে ক্যালকুলেট যদি ঠিক মতো করতে না জানো না শিখো, তাহলে কিন্তু ভুল অ্যান্সার চলে আসবে। তুমি অঙ্কটা সব ঠিকঠাক করেছো কিন্তু ক্যালকুলেটর তুমি ভালো করে ব্যবহার করতে শিখোনি, তাহলে দেখা যাবে যে তোমার অঙ্কটা করেও তুমি 0 মার্ক পাবে সেখানে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে শিখতে হবে। দেখো এই 90 এটা কিন্তু উপরের, এর নিচে মনে মনে 1 থাকে, কিন্তু এটা কিন্তু লবে রয়েছে, লব, তাহলে এটাও লব এটাও লব, তারা পরস্পর গুণ অবস্থায় আছে। তাহলে কি করতে হবে, এই 90 আর এই 9.8 এটাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, 90 ইন্টু 9.8, এটা দিয়ে আমরা ইকুয়াল দিতে পারি, অথবা এখন সরাসরি ভাগ দিয়ে আমরা ভাগ 6 লিখতে পারি। ইকুয়াল দিয়ে মানে সমান সমান দিয়ে তারপরে ভাগ চিহ্ন দিয়ে তারপরে 6 দিলেও হবে, অথবা এখনই যদি আমরা ভাগ চিহ্ন দিই, ভাগ চিহ্ন দিয়ে 6 দিই, তাহলেও আমাদের একুরেট অ্যান্সারটা আসবে। তাহলে অ্যান্সার আসছে 147 নিউটন। তাহলে এটা কি এককটা কি হবে, নিউটন। অবশ্যই এককটা মাথায় রাখতে হবে, এককটা দিতে হবে, একক না দিলে মার্ক কাটা যাবে, অতএব তোমাদেরকে এককটা দিতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দুটো ক্যালকুলেশন করলাম, কিভাবে কি আসলো যে 90 গুণন এই 9.8 ভাগ হচ্ছে 6, এইভাবে করতে পারি, অথবা 90 গুণন 9.8 দিয়ে সমান সমান দিয়ে তারপরে ভাগ চিহ্ন দিয়ে 6 দিতে পারি, তাতেও একই আনসার আসবে। আর যদি এমনটা হতো যে এখানে এখানে এক ছাড়া অন্য কিছু আছে, এক ছাড়া সেটা হতে পারে দশমিক সামথিং, বা ধরো হতে পারে তোমার অন্য বড় কোনো সংখ্যা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হতো, এটা গুণন এটা দিয়ে তারপরে যদি আমি অ্যান্সার চাপতাম বা সমান সমান দিতাম, দিয়ে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে
এই দুটোকে লিখতে হবে, এটা গুণন এটা লিখতে হবে, ভাগ না, তখন গুণন চিহ্ন দিতে হবে, এটা করতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সারটা আমরা এইভাবে পেলাম। তার মানে দাঁড়াচ্ছে চাঁদে নিয়ে গেলে ওই বস্তুটার ওজন হবে কত, 147 নিউটন। এটা হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এরপরে যে অঙ্কটার কথা বলা হয়েছে এখানে, উদ্দীপকে বস্তুটির উত্তর মেরুতে নিলে কি ধরনের পরিবর্তন হবে, এটা আমি একটু মুখে বলে দিই। আসলে আমরা একটু আগে আমি লিখেছিলাম যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু ক্ষেত্রে জি এর মানের ভেরিয়েশন আছে, অর্থাৎ জি এর মান উত্তর মেরুতে হচ্ছে 9.83, আর তোমার হ্যাঁ ওটাই ধরতে হবে 9.83, যেহেতু এখানে বিষুবীয় অঞ্চল বা মেরু অঞ্চল বলেনি, উত্তর বলতে ওটা বোঝানো হয়েছে মেরু অঞ্চলের কথা বোঝানো হয়েছে। তার মানে মেরু অঞ্চলের যে জি এর মানটা সেটাই হচ্ছে আমাদের উত্তর মেরুর জন্য নিতে হবে বা গ্রহণ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এই বস্তুটাকে উদ্দীপকের বস্তুটির উত্তর মেরুতে নিলে কি ধরনের পরিবর্তনটা হবে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের যেটা ম্যাথের যে কাজটা সেটা আগে করে নিচ্ছি আমি। তাহলে স্বাভাবিকভাবে আমরা তার ওজনটা আগে বের করব। এখানে কি বলেছে, মেরুতে নিলে কি ধরনের পরিবর্তন, মানে ওজনের কি ধরনের তারতম্য ঘটতে পারে সেটাই বলা হয়েছে এখানে। তাহলে এটা ধরো স্বাভাবিক অবস্থায়, মানে পৃথিবীতে বস্তুটির স্বাভাবিক যে ওজনটা হয় সেটা আমরা লিখব। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল আমরা জানি এম জি, একটু আগে আমি বলেছিলাম, তাহলে এটা কি হবে 90 গুণন হচ্ছে 9.8, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে ওজনটা আছে সেই ওজনটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার কি আসে, এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হচ্ছে 9.8 গুণন 90, তাহলে আসবে 882 নিউটন। এন দিয়ে কিন্তু নিউটন প্রকাশ করা হয়, এন দিয়েও তোমরা দিতে পারো এককটাকে। এটা হচ্ছে তার ওজন, এটা কি স্বাভাবিক অবস্থায় বস্তুটার ওজন আছে। এখন এই বস্তুটাকে যদি আমরা ঘুরিয়ে উত্তর মেরুতে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে উত্তর মেরুতে আমরা যেন উত্তর মেরুতে আমরা লিখে নিব, উত্তর মেরুতে জিটাকে আমরা একটু ড্যাশ, ওখানে যেহেতু আমরা জি বলেছি, স্বাভাবিক জি রয়েছে সেটাকে জি বলেছি, এখন জি ড্যাশ বা জি প্রাইম বলতে পারি। জি প্রাইমের মানটা কি হবে 9.83, এটা হচ্ছে উত্তর মেরুর জন্য। এটা আমার জি এর মানটা ধরা হয় এত এত মিটার, এত আহ, এত মিটার পার সেকেন্ড। এটা তাহলে এখানে তোমরা এই সংক্ষেপে লিখে দিতে পারো, এই যে স্ল্যাশ দিয়ে বা অবলিক চিহ্ন দিয়ে তোমরা ওখানে এই সেকেন্ড স্কোয়ার দিতে পারো। ওকে, এটা হলো জি এর মান। এখন উত্তর মেরুতে যদি তো ওজন আমরা বের করতে চাই, তাহলে উত্তর মেরুতে ওজন হবে কত, তাহলে ডাব্লু ড্যাশ বলবো, এর আগে ডাব্লু বলেছি, এবার ডাব্লু ড্যাশ ইকুয়াল হবে এম জি ড্যাশ। এমটা কিন্তু অপরিবর্তনীয়, কারণ আমি বলেছি যে জি এর মান পরিবর্তন হলেও এম এর মানটা অপরিবর্তনীয়, কারণ এন এর মানটা এম এর মানটা আসলে সব জায়গায় একই থাকবে, ভরের কোনো পরিবর্তন হয় না। ভরটা আসলে কি, ভরটা হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণটা হচ্ছে ভর। আমি যেখানে নিয়ে যাই না কেন বস্তুটার ভিতরে যে পদার্থগুলো ছিল তারা কিন্তু ঠিকই থাকবে, অর্থাৎ ভরটা ঠিক থাকবে, এই কারণে জি এম এর কোনো পরিবর্তন হয় না। এখন মানটা যদি আমরা বসাই 90 ইন্টু 9.83 মানটা যদি আমরা বসাই তাহলে যেটা আসবে সেটা দেখি কি আসে। তাহলে 9.83 ইন্টু হচ্ছে 90, তাহলে অ্যান্সার আসছে 884.7। একটু বাংলায় লিখতে হবে আমাদের, 884.7। এটা হচ্ছে আমাদের উত্তর মেরুতে নিলে বস্তুটা ওজন হবে এত নিউটন। তাহলে দেখো, আমাদের স্বাভাবিক যে ওজনটা হচ্ছে আমরা পাচ্ছি এখানে 800, এখানে আমি ইংলিশে লিখে ফেলছি 882, আর এখানে পেলাম আমরা 884.7। তার মানে উত্তর মেরুতে নিয়ে গেলে বস্তুর ওজন কিছুটা বেড়ে যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে এটা বেশি হচ্ছে এটা কম, অর্থাৎ স্বাভাবিক ওজনের চেয়ে উত্তর মেরুতে নিয়ে গেলে বস্তুটার ওজন কিছুটা বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, কারণ উত্তর মেরুতে জি এর মানটা বেশি, অর্থাৎ সেখানে তোমার পৃথিবীর ব্যাসার্ধটা কম হওয়ার কারণে জি এর মানটা বেশি হয়েছিল, আর তাই তার বস্তুটার ওজনটা ওখানে বেশি হয়েছে। তাহলে এটা হলো আমাদের গ এবং ঘয়ের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের অ্যান্সার এরকম। তোমরা একটু বাসায় আর একটু ভালো করে যদি আমার কথাগুলোর সাথে মিলিয়ে পড়ো তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করা খুবই সোজা একটা বিষয় হবে, তোমরা খুব ইজিলি অঙ্কগুলো করতে পারবে বাসায়। ওকে, এরপরে যেটা আসছে, পরের বোর্ডটা ছিল আমাদের, এরপরে বোর্ড হচ্ছে বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে বেশ ভালো কিছু প্রশ্ন ছিল এখানে, যেমন ধরো এখানে উদ্দীপকটা হচ্ছে
তৌসিফ একটি আম গাছে ঢিল ছুঁড়লে 500 গ্রাম ভরের একটি আম মাটিতে পড়ল। তৌসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাহিদ ঘটনাটি দেখলো। তৌসিফ ও জাহিদের ভর যথাক্রমে এত এত। অর্থাৎ একজনের তৌসিফের হচ্ছে 35 কেজি, আর জাহিদের হচ্ছে 40 কেজি ভর। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তৌসিফ ও জাহিদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? খুব সোজা একটা প্রশ্ন, একটা সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে তোমাদের। আমি একটু শর্টকাট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি, যদি দুটো বস্তু থাকে সেই দুটোর বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ মানে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমান হবে। এটা m1 আর এটা হচ্ছে m2, আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে সেই আকর্ষণ বলের মানটা। ওকে, তাহলে এখানে তথ্য দুটাই দেওয়া আছে। আমরা যদি m1টা দ্বারা তৌসিফের ভর বোঝাই, তৌসিফের ভর দেওয়া আছে 35 কেজি, আর জাহিদের ভর দেওয়া আছে, ধরো m2 আমরা জাহিদ বললাম, m2 এটা হচ্ছে জাহিদ, আর এটা হলো তৌসিফ, এর ভর হচ্ছে 40 কেজি। আমাকে বলা হচ্ছে এদের মধ্যকার আকর্ষণ বল কত, এটা আমাকে বের করতে বলা হচ্ছে। এখন এদের মধ্যবর্তী দূরত্বটাও কিন্তু এখানে দেওয়া আছে। তোমার উদ্দীপকটা ভালো করে পড়লে খুব ইজিলি বুঝতে পারবে। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 মিটার, তার মানে ডি এর মানটা এখানে হচ্ছে 20 মিটার। এখন এই মানগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা আর আমার করানোর দরকার আমি মনে করছি না, তোমরা খুব পারবা, এটা অবশ্যই পারবা। এর পরের প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অবশ্যই ঘটবে, কেননা যে পৃথিবীতে আমরা যে ওজনটা বের করব তার চেয়ে চাঁদে তার ওজনটা অবশ্যই কম আসবে। কেন? কারণটা হচ্ছে, যেহেতু পৃথিবীতে আমরা জানি, পৃথিবীতে আমরা সাধারণ যে একটা আদর্শ মান ধরি অভিকর্ষ ত্বরণে, সেই মানটা হচ্ছে 9.8, কিন্তু চাঁদে সেই মানটা কিন্তু কম আছে। কতটুকু কম? যে পৃথিবীর চেয়ে 6 ভাগের 1 ভাগ কম হবে। অর্থাৎ পৃথিবীতে জি এর মানটা আমরা ধরি 9.8, কিন্তু চাঁদে সেই মানটাকে আমরা ধরি কত? 9.8/6, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও তাই। তাহলে এটা হচ্ছে চাঁদে। দেখো এই মানটা বড় হবে না এই মানটা বড় হবে? অবশ্যই এই মানটা বড় হবে, আর এটা ছোট হবে। কারণ এখানে 9.8 সম্পূর্ণ সে একাই আছে, কিন্তু এই জায়গাটায় 9.8টা ভাগ আছে 6 দিয়ে, অর্থাৎ এখানে 9.8-এর 6 ভাগের 1 ভাগ আছে এখানে। ওকে, তাহলে দেখো এই জায়গাটা জি এর মানটা অবশ্যই কম আসবে। আর জি এর মানটা যদি কম আসে, আমরা জানি যে ওজন কার উপর নির্ভর করে। আমি তোমাদের বেসিক জিনিসটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো ওজন কার উপর নির্ভর করে? জি এর উপর নির্ভর করে। তাহলে দেখো এই ভরটাকে, তার ভর ছিল কত? তৌসিফ বোঝায় পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমের ভর ছিল হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম মানে কি? হাফ কেজি। 500 গ্রামকে আমরা এইভাবে লিখতে পারি 0.5, 0.5 এইভাবে আমরা লিখতে পারি 500 গ্রামকে। ওকে, এটা কেজিতে নিয়ে যেতে হবে, গ্রামটাকে কেজিতে নিয়ে যাব। আর এখানে হচ্ছে একবার হচ্ছে 9.8, এটা হচ্ছে কোথায়? এটা হলো পৃথিবী পৃষ্ঠে ওজন। পৃথিবীতে ওজন আসবে আমার এটা, এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে। আবার চাঁদে যদি আমরা নিই, চাঁদের ক্ষেত্রে এখানে গেলে অবশ্যই একটু কম বেশি হবে ওজনটা। এখানে গিয়ে এটা কাজ করতে পারো, এখানে ড্যাশ দিয়েও দিতে পারো, অথবা পৃথিবীর আর্থ এখানে ই দিতে পারো, ডাব্লু সাফিক্স ই, অর্থাৎ নিচে ছোট করে ই দিতে হবে। আর এখানে হচ্ছে ডাব্লু এম, মুন বা চাঁদে। তাহলে এটা হবে কত? ওই ভর গুণন জি ড্যাশ, ওটাকে যেহেতু জি বলেছি, তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণটা জি ড্যাশ হবে। তাহলে এখানেও ঠিক তাই, এখানে 0.5 ইন্টু ওখানে হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে চাঁদে বস্তুটার ওজন। এটাও নিউটন এককে থাকবে, এটাও নিউটন এককে থাকবে। তাহলে দেখো যে এই মানটা অবশ্যই ছোট আসবে, কারণ এখানে জি এর মানটাই ছোট। ভাগ অবস্থায় 6 ভাগ অবস্থায় আছে, কিন্তু এখানে দেখো 6 ভাগ অবস্থায় নেই। ওকে, তাহলে এই মানটা অবশ্যই ছোট হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি অবশ্যই তারতম্য ঘটবে, এখানে এইরকম ঘটনাটা ঘটবে। অর্থাৎ পৃথিবীতে বস্তুটার ওজন, আমের ওজনটা বেশি হবে, আর চাঁদে নিয়ে গেলে বস্তুটার বা আমটার ওজন কম হবে। তোমরা একটু গাণিতিক ফর্মুলাটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নেবে। আমি দ্রুত দেখাচ্ছি যাতে করে তোমরা বেশ কিছু অঙ্ক তোমাদের সামনে আলোচনা করতে পারি। আচ্ছা, এরপরে পরের প্রশ্নটা যা বলা হয়েছে যে পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের সিলেট বোর্ড 2019।
আচ্ছা, সিলেট বোর্ড মনে হয় আমি লিখিনি তোমাদের জন্য। আচ্ছা, কুমিল্লা বোর্ড, এরপর আলোচনা করব আমি কুমিল্লা বোর্ড নিয়ে। কুমিল্লা বোর্ডের প্রশ্নটায় দেখো, এখানে কিছু চিত্র দেওয়া আছে। চিত্রটায় আমি চিত্রটা তোমাদের জন্য আঁকছি। এখানে দেখো, এখানে এরকম একটা বৃত্ত এম, এটাকে এম বলা হচ্ছে, এটাকে এন বলা হচ্ছে, এটাকে পি বলা হচ্ছে। ওকে, তাহলে দেখো পরস্পর থেকে এখান থেকে এই দূরত্বটা বলা আছে 4 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এরকম করে বলে দেওয়া। অর্থাৎ এম থেকে এন 4 মিটার দূরে আছে, আর এন থেকে পি এটা 2 মিটার দূরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে মেরু অঞ্চলে এন বস্তুর ওজন নির্ণয় করতে বলা হচ্ছে। এন, আর দেখো এখানে আরও কিছু ক্লু দেওয়া ছিল যে এম এর ভর বলে দেওয়া আছে। এম এর ভরটা হচ্ছে 40 কেজি, এটা হচ্ছে 30 কেজি, এবং পি হচ্ছে 35 কেজি, এটা বলে দেওয়া আছে। এখন দেখো মেরু অঞ্চলে এন বস্তুর ওজন, এরকম একটা অঙ্ক, সিমিলার অঙ্ক আমি তোমাদের করিয়েছি। মেরু অঞ্চলের জন্য জি এর মান আমরা ধরবো 9.83। মেরু অঞ্চলের জন্য জি এর মানটা এটা ধরে করলেই হবে। ওজন, এখন ওজন মানে জানি আমরা, ওজন হচ্ছে W=mg। তার মানে মেরু অঞ্চলে ওই বস্তুটার ভর দিয়ে ওই 9.83কে গুণ করলে। মেরু অঞ্চল মানে হচ্ছে উত্তর অঞ্চলের কথা বলা হয়েছিল যেরকম সেরকম, অর্থাৎ উত্তর মেরু মানে হচ্ছে মেরু অঞ্চল। ওকে, উত্তর দক্ষিণ এটা হচ্ছে মেরু অঞ্চল। আচ্ছা, এরপরের প্রশ্নটা ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে তোমাদের কুমিল্লা বোর্ডেরই, সেটা হচ্ছে এম ও এন বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ এবং এন ও পি বস্তুদের মধ্যে আকর্ষণ বলের মধ্যে কোনটি বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা খুব সোজা একটা বিষয়। তা তোমাদের কি করতে হবে, এই সূত্র দিয়ে অঙ্কটা করবে। প্রথমটার জন্য ধরো এম এবং এন এর মধ্যকার, এম এবং এন এর মধ্যকার যে আকর্ষণ বলটা রয়েছে সেটা হবে এরকম। ধরো এম এর যে ভরটা আছে এটাকে m1 ধরো, আর এন এর যে ভরটা আছে m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, তার উপরে স্কোয়ার। এখানে একটা মান তোমরা পাবে, অর্থাৎ আমি একটু বসিয়ে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে এখানে হচ্ছে একটা 40, একটা ভর 40, আর একটা হচ্ছে 30, আর এর মধ্যবর্তী দূরত্ব 4, 4-এর উপর স্কোয়ার করলে 16 হয়। এইটা ক্যালকুলেশন করলে এখানে একটা মান পাবে। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এন ও পি এর মধ্যে, এন ও পি এর মধ্যকার আকর্ষণ বলটাকে তোমরা ধরো F2 বলো। এটাকে F2 সমান সমান হবে, দেখে যেহেতু এখানে M1 M2 বলেছো, তাহলে এখানে তোমরা M3 M4 এইভাবে লিখতে পারো। আর এগুলো লেখার সময় একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সাফিক্সের নিচে হবে, এম এর একেবারে পায়ের কাছে হবে, এরকম একটা মনে রাখতে হবে। আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার, 2-এর উপর স্কোয়ার। তাহলে মানগুলো যদি বসাই আমরা, তাহলে দেখো এন এর হচ্ছে 30 আর এর হচ্ছে 35, আর 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে একটা মান তোমরা পাবে এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবে যে কার মানটা বেশি আসে আর কার মানটা কম আসে। অর্থাৎ ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে, আচ্ছা ক্যালকুলেশন একটু সময় লাগবে, আমি তোমাদের এখানে সহজে বুঝিয়ে দিচ্ছি, মানে বসাই দিচ্ছি। একটার মান আসছে F1 যেটা ছিল, অর্থাৎ 30 আর 40 যেটা গুণ ছিল, সেখানে মান এসেছে 5.0, বা এখানে শুধু পূর্ণ সংখ্যা 5, 10⁻⁻9 নিউটন এটা এসেছে। আর এখানে যেটা এসেছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার 30-35 গুণ করে 1.75। এখানে তোমাদের মজার একটা বিষয় আমি তোমাদেরকে একটু জানাবো। এখন তোমাদেরকে যদি বলা হয় যে কোনটা বড় আর কোনটা ছোট, তোমাদের কাছে হয়তোবা তোমরা অনেকেই পারবে, আবার অনেকে হয়তোবা বিষয়টা বুঝতে একটু সময় লাগবে। আমি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে একটু সুযোগ করে দিচ্ছি বা সুবিধা করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে পাওয়ার আছে হচ্ছে 10⁻⁹। আসলে আমরা এটা বলতে কি বুঝি, এটা হচ্ছে এইরকম একটা বিষয়। এই জিনিসটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এইভাবে লেখা যাবে, 1/10⁹। এটাকে এইভাবে লেখা যায়, অর্থাৎ এখানে 9টা 10 গুণ অবস্থায় আছে। এই পাওয়ার দ্বারা আমরা কি বুঝতেছি, এখানে 9টা 10 গুণ অবস্থায় আছে। আর এটা দ্বারা কি বুঝবো, এটা হচ্ছে তোমার এখানে 8টা 10 গুণ অবস্থায় আছে। তাহলে 8টা 10 যদি গুণ অবস্থায় থাকে, তাহলে 8টা 10 গুণ অবস্থায় থাকা আর 9টা 10 গুণ অবস্থায় থাকা কোনটা বেশি হবে? 9টা 10 গুণ করলে অবশ্যই একটা বেশি মান পাওয়া যাবে, একটা শূন্য বেশি আসবে, মানে একটা ঘর বেড়ে যাবে। আর যদি 8টা 10 থাকে গুণ অবস্থায়, তাহলে 9টার চেয়ে এটা একটু ছোট হবে। তাহলে এই জায়গায় মান কার বড় হতে পারে বলো তো দেখি। এই যে বড় সংখ্যা দিয়ে যদি 1কে যদি আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমরা একটু সহজভাবে বুঝি যে 1কে যদি আমরা
একবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে একটা মান পাওয়া যাবে। আবার 1কে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 টাকা আমরা 2 জনের মাঝে ভাগ করে দিব, তাহলে যে পরিমাণটা হবে, আর 1 টাকা আমরা 5 জনের মাঝে ভাগ করে দিব, তাহলে কি একই মান হবে? অবশ্যই না। অর্থাৎ যখন ব্যক্তি বেড়ে যাবে, মানে বেশি জনের মধ্যে ভাগ করে দিতে হচ্ছে, তখন অবশ্যই পরিমাণটা কমে যাবে। অর্থাৎ হর যদি বড় হয়ে যায়, লব যদি একই থাকে কিন্তু হর যদি বড় হয়ে যায়, তাহলে অবশ্যই মানটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আর লবটা যদি হরটা যদি ছোট হয়ে যায়, লব একই থাকে, তাহলে কিন্তু মানটা বড় হয়ে যাবে। তার মানে এই জায়গায় এটা হচ্ছে বড়, এটা বড়, এটা হচ্ছে বড়, আর এটা হবে ছোট। কারণ এখানে 1কে 9টা 10-এর গুণফল দিয়ে ভাগ করা হয়েছে, আর এখানে 1কে 10টা 8-এর গুণফল দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে অবশ্যই এই মানটা বড় হবে। তাহলে এখানে দেখো এই জায়গাটায় যদি আমরা একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই দশমিকটাকে যদি আমরা এইদিকে বাড়িয়ে দিই, তাহলে দেখো যেহেতু এটা আমরা সহজভাবে বুঝে নিই, তাহলে এটা যেহেতু বড় আর এটা যেহেতু ছোট, তাহলে এই ক্ষেত্রে আমার এই মানটা বড় হবে, এই মানটা বড় হবে, আর এই মানটা ছোট হবে। তাহলে অবশ্যই দেখো যে এফ এর মানটা বেশি আর এই পয়েন্টের মানটা বেশি, তাহলে আমরা সহজভাবে এটাকে বলতে পারি যে এই ঘটনা ঘটেছে। তার মানে এই ধরনের পরিবর্তনটা হবে। অর্থাৎ দুজনের মধ্যকার আকর্ষণ বল, যে ওখানে 3টে বস্তু ছিল, এই দুটোর আকর্ষণ বলের চাইতে এই দুটোর আকর্ষণ বলের মানটা বেশি হয়েছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। যাই হোক, আজকে ক্লাসের স্বল্পতার কারণে আমরা আর কয়েকটা বোর্ড করতে পারলাম না। আমরা নেক্সটে যদি সুযোগ আসে, তাহলে আমরা অবশ্যই বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই থিমের উপরেই তোমরা আসলে একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই সোজা এবং সহজ হবে। আর তোমরা এগুলো অবশ্যই বুঝেছো, এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও দেখালাম, যাতে করে তোমরা এটাকে আবারও মনের মধ্যে রিভিশন করে দিতে পারো এবং ভালোভাবে এটা আরও ভালোভাবে বুঝতে পারো। তো যাই হোক, আমরা ক্লাসে হয়তো বা আমরা খুব রিসেন্টলি আবারও ক্লাসে আসব এবং ভালোভাবে আমরা ক্লাসের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আবারও আলোচনা করব, সেই আশা ব্যক্ত রেখে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।